এক্সকিউজ মি ম্যাডাম, লুক অ্যাট মি। এই যে আমি এইদিকে লক্ষ্য করুন। কি হয়েছে? আপনি এখানে কি করেন? হাওয়া খেতে এসেছি, যেমনটা তুমি খাচ্ছ এইখানে এই মুহূর্তে। আমি এখানে আছি আপনাকে কে বলল? তোমাকে না করেছিলাম এভাবে হুটহাট বের না হওয়ার জন্য, কেন বের হয়েছ? তখন ঝুমের সাথে থাকা মেয়েগুলোর মাঝে একটা মেয়ে বলে ওঠে, হ্যালো, একটু এদিকে লক্ষ্য করুন, আমরা আছি কিন্তু। আছেন তো দেখলাম, তবে যাকে দেখার জন্য এলাম আগে তাকে দেখি। ওহো, তাহলে রোড সাইড রোমিও? ফুল টাইম রোমিও হতে দোষ কোথায়? দোষ নেই তো, তবে ঝুমের হয়তো আপত্তি আছে। ওর আপত্তি ধার কে ধারছে শুনি? ঝুমের এই মুহূর্তে বিরক্ত লাগতে শুরু করে দিয়েছে। শেখাতের এইভাবে কথা বলা তার কাছে সব থেকে বেশি বিরক্ত লাগছে। ঝুম ভীষণ রেগে যায় আর রেগে গিয়ে বলে, আজকে কি ডিউটি শেষ হয়ে গেছে যে এখানে এসেছেন ডিউটি করতে? ফাঁকা রাস্তায় গাড়ি তার নিজের আপন গতিতে এগিয়ে যাচ্ছে। গাড়িতে যখন ঝুম আর শেখাত দুজনেই চুপচাপ আছে পুরো রাস্তা। শেখাত তার মতো করে গাড়ি চালাতে ব্যস্ত আর ঝুম চুপ থাকায় ব্যস্ত। শেখাত ঝুমকে জোর করে নিয়ে আসতে ঝুমের মেজাজ খারাপ হয়ে যায়। শেখাতের উপর তার প্রচুর রাগ হচ্ছে এই মুহূর্তে। আপনি কি শুরু করেছেন? হ্যাঁ, কি শুরু করলাম আবার? এইভাবে আমাকে জোর করে আনলেন কেন? তোমাকে না বারবার করে বলেছিলাম বাসা থেকে বের না হতে? বের হও কেন? আপনার তাতে কি? মুখে মুখে একদম তর্ক করবা না বলে দিলাম। আপনি ইদানিং অতিরিক্ত করেন আমার সাথে। ধাক্কা একটা দিয়ে একদম ফেলে দিব গাড়ি থেকে। চিনো তুমি আমায়? ধাক্কা দিয়ে দেখেন একবার, আমি পড়লে একা পড়বো না, আপনাকে নিয়েই পড়বো। বাহ বাহ, এই কয়েকদিনে বেশ ঝাঁঝালো হয়ে গেছো তো। ঝাঁজ আগে থেকেই ছিল, শুধু দেখায়নি। তাই বলে ভাববেন না আমি কিছু বুঝি না। আমার জীবন আমি যেভাবে খুশি সেভাবে চলবো, আপনার কি তাতে? ঝুম, অতিরিক্ত করছো কিন্তু। আপনি অতিরিক্ত করছেন, আমি না। কাল থেকে আমি তোমাকে কলেজে দিয়ে আসবো এবং আমি নিয়ে আসবো, মনে থাকে যাতে কথাটা। কখনো না। আমার অনুমতি ছাড়া তুমি বাসার বাইরে পা রাখো কিভাবে আমি দেখবো। শেখাত আর ঝুমের মাঝে হালকা পাতলা ঝগড়া হয়ে যায়। ঝুম যতই জেদ ধরবে শেখাত ততই ঝুমকে আটকাবে। এই মুহূর্তে এটাই শেখাতের মনে চলছে। এরই মাঝে ঝুম আবারও বলে ওঠে, আমি দেখবো আপনি আমায় কি করে আটকান। ঝুমের কথা শুনে শেখাত এবার রেগে যায়। দাঁতে দাঁত চেপে গাড়িটা এক সাইডে ব্রেক করে সে। ঝুমের বাম হাতে চেপে ধরে বলে, আমি যে মানুষটা একরকম বেখাপ্পা টাইপ তা খুব ভালো করে জানো নিশ্চয়ই, সো চুপচাপ থাকবে ওকে। শেখাত তার প্রসেস অনুযায়ী কাজ করে যাচ্ছিল, অনেকটা সফল হয়েছিল। কিন্তু শেখাত এটা ভুলে গিয়েছিল তার উপরেও কেউ একজন নজর রাখছিল প্রতিনিয়ত। মাঝে মাঝে মনে করলেও পাত্তা দেয়নি সে। অন্যদিকে ঝুমকে প্রতিনিয়ত কলেজে নিয়ে যাওয়া নিয়ে আসা পুরোটাই শেখাত নিজে করত। লোক দেখানো প্রেম যাকে বলে, শেখাত ঠিক তাই করলো ঝুমের সাথে। কিন্তু খুনি যে শেখাত থেকেও 5 কদম এগিয়ে তা হয়তো শেখাতের জানা ছিল না। শেখাত ভেবেছিল সে একটা দিক অন্তত করতে পেরেছে, একটা জীবন অন্তত বাঁচাতে পেরেছে, কিন্তু না, তা ছিল শুধুই বেখেয়ালিপানা। আসল কাজ তো ঘটা এখনো বাকি ছিল। 3 দিন পর, সময় সকাল 11টা। শেখাত তার অফিসে কাজ করছে। এমন সময় টেলিফোনে ফোন আসে। শেখাত রিসিভ করার পর, হ্যালো, মুক্তিনগর ক্রাইম ব্রাঞ্চ? বলছি, বলুন। মুক্তিনগর মডেল থানা থেকে ইন্সপেক্টর জাকির বলছিলাম। অফিসার শেখাওয়াত বলছি, মুক্তিনগর ক্রাইম ব্রাঞ্চ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলুন কি বলবেন। স্যার, হাওয়ের অপর পাশে যে জঙ্গলটা আছে সেখানে একটা বস্তা পাওয়া গেছে। কখন? আজ ভোরে কাঠমিস্ত্রি ফারুক সে লোক পাঠিয়েছিল জঙ্গলে গাছ কাটানোর জন্য, আর তার পাঠানো লোকেই সেই বস্তা পাই। তারপর? স্যার, বস্তা থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে, তাই বলে আর সাহস পাইনি এগোতে, তাই সোজা থানায় চলে আসে। আপনারা গিয়েছিলেন সেখানে? স্যার, এই মুহূর্তে আমি স্পটে আছি, আর এটা আমার নাম্বার। আমি আরও কয়েকবার ফোন করেছিলাম কিন্তু রিসিভ হয়নি, তাই এই নাম্বারে ফোন করলাম স্যার। ওকে, তা কি বুঝলেন দেখে? স্যার, উপর মহল থেকে খবর পেলাম এই কেসের আপনি সামলাচ্ছেন। এখন আপনি যদি স্পটে আসতেন। ওকে, আমি কিছুক্ষণের মধ্যেই আসছি। ওকে স্যার। শেখাত ততক্ষণে অনেক অবাক। কি ব্যাপার, তার যেটা করার প্রয়োজন ছিল সে তো সেটা করে ফেলেছে, তবে আবার কাল লাশের খবর এসেছে। কিছুক্ষণ চিন্তা করার পর শেখাত হাফিজকে ডেকে নিজের কেবিনে আনে। জি স্যার। আমাদের একবার বের হতে হবে হাফিজ। ওকে স্যার, কিন্তু কোথায় যাবেন স্যার?
হাইওয়ের পাশে থাকা জঙ্গলে। ওখানে তো একমাত্র কাঠ সংগ্রহকারীরা ছাড়া আর কেউ যায় না স্যার। ভুলে যাও কিভাবে হাফিজ? পরিত্যক্ত জায়গায় যে খুনি সব থেকে বেশি পছন্দের হয়। শেখাতের ইঙ্গিতে হাফিজ সব বুঝে যায়। তার মানে আরও একটা, কিন্তু এটা কি করে সম্ভব হয়? কৌতূহল নিয়েই হাফিজ শেখাতকে প্রশ্ন করে। কিন্তু স্যার আমরা তো সেটাই তো বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল, কি করে হলো, আর কিভাবেই বা হলো। স্যার এই 3 দিনে কি তাহলে? হতে পারে ভুলে গেলে কি করে হবে যে সে আমায় চ্যালেঞ্জ করেছে। পাক্কা শেয়ানা সে স্যার। বাকিদের নিয়ে রওনা দাও, আমি বের হলাম, কেমন? জি স্যার। প্রায় 25 মিনিট পর শেখাত সেই জায়গায় পৌঁছে যায়। শেখাত সেখানে পৌঁছানোর আগে মডেল থানার পুলিশরা জায়গাটাকে আটকে দেয়, যাতে করে বাহিরের কেউ প্রবেশ করতে না পারে। শেখাত যাওয়ার সাথে সাথে মডেল থানার কর্মরত কিছু পুলিশ শেখাতকে সালাম দিয়ে ওঠে। শেখাতও সালাম নিয়ে চোখের সানগ্লাসটা খুলে স্পটে প্রবেশ করে। তারপর পরে ইন্সপেক্টর জাকিরকে দেখে শেখাত বলা শুরু করে। বস্তা কবে নাগাদ রাখা হয়েছে জানতে পেরেছেন কিছু? স্যার ওদের ধারণা আজ ভোরেই হয়তো কেউ রেখে গেছে। ওপেন ইট। ওকে স্যার। শেখাতের অনুমতি পেয়ে জাকির এবং হাফিজ সব বাকিরা বস্তার মুখ খুলতে থাকে। শেখাতের প্রথম খটকা, বস্তাটা আগের তুলনায় বেশ বড় মনে হচ্ছিল। 2 থেকে 3টা বস্তাকে কেটে জোড়া দিয়ে তারপর একটা বানানো হয়েছে। দ্বিতীয় খটকা, বস্তাটা দেখে মনে হচ্ছে এর ভেতর ইতোমধ্যে হাফিজ স্যার বলে ডাক দিয়ে ওঠে। হাফিজের ডাক শুনে শেখাত সামনে এগিয়ে যায়। সামনে এগিয়ে যাওয়ার পর তার প্রথম এবং দ্বিতীয় দুটো খটকাই সঠিক বলে প্রমাণিত হয়ে যায়। অবস্থা থেকে অটোমেটিক তার মুখ থেকে বেরিয়ে আসে। ওহ মাই গড! শেখাত বস্তার সাইজ দেখেই বুঝে গিয়েছিলেন, আর তাই সত্যি হলো জোড়া খুন। এবারে তো শেখাতকে আরো বড় চ্যালেঞ্জ করে দিল খুনি, তাও জোড়া খুন করে। দেখেই বোঝা যাচ্ছে একটা ছেলে একটা মেয়ে। লাশগুলোর অবস্থা এতটাই ভয়াবহ যে তাকানো যাচ্ছিল না। দুটো লাশেরই কোনোই পর্যন্ত নেই, পায়ের গোড়ালি পর্যন্ত নেই, চোখ নেই, মাথার মগজ তুলে নেওয়া হয়েছে, নাক কাটা, কান কাটা, দাঁতগুলো মনে হচ্ছে কোনো লোহা দিয়ে ভেঙে ফেলা হয়েছে, জিহ্বা কেটে নেওয়া হয়েছে। আর সব থেকে ভয়ানক যেটা, তা হচ্ছে দুটো লাশেরই অর্থাৎ ছেলে এবং মেয়ে উভয়েরই স্তনগুলো কেটে নেওয়া হয়েছে। তার থেকে ঘৃণ্য হচ্ছে দুটো লাশের গলা থেকে নাভি অবধি ফাড়ার পর এক লাশের নাড়িভুড়ির সাথে অন্য লাশের নাড়িভুড়িগুলোকে গিট দিয়ে রাখা হয়েছে। এইসব মনে হয় না একজন সুস্থ মানুষ করতে পারে, একমাত্র বিকৃত মস্তিষ্কের মানুষ ছাড়া। লাশগুলো থেকে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। শেখাত তখনই অর্ডার করে লাশগুলো একটা আরেকটা থেকে আলাদা করে ফরেন্সিক ল্যাবে পাঠানোর জন্য। শেখাতের আদেশ পেয়ে লাশগুলোকে একটা আরেকটা থেকে আলাদা করার ব্যবস্থা করা হয়। আর এদিকে শেখাত ডক্টর নিহাসকে ফোন করে। হ্যালো শাখাওয়াত। ডক্টর নিহাস, দুটো লাশ পাঠাচ্ছি। লাশ দুটোর পুরো ডিটেইলস আমার চাই। এইবার কি তবে জোড়া খুন? হ্যাঁ। ওকে, পাঠিয়ে দিন। ওকে। এইবার শেখাতের ভয়টা অন্য কোথাও হতে থাকে। ও যা করেছে তার থেকে অনেক পারফেক্টলি ভাবে খুনি তার কাজ করছে। এমন সময় ইন্সপেক্টর জাকির শেখাতকে বলে, স্যার একটা চিরকুট পেলাম লাশের সাথে। চিরকুটের কথা শুনে শেখাত চিরকুটটা হাতে নেয় আর দেখে সেখানে লেখা আছে, তুমি তোমার মতো খেয়েছো আর আমি আমার মতো। আফসোস, দুইজনকে একসাথে নিয়ে নিলাম আর তুমি টেরও পেলে না। বড্ড বেশি মায়া হয় তোমার জন্য। নেক্সট টার্গেট আবার তোমার আপন কেউ যেন না হয়। চ্যালেঞ্জ করেছিলে আমায় খুঁজে বের করো অফিসার, খুঁজে বের করো। গুড বাই। চিরকুটটা পড়ে শেখাত রীতিমতো ভিমড়ি খেয়ে ওঠে, নিজের মন থেকেই বেরিয়ে আসে। নেক্সট টার্গেট ঝুম নয় তো? সর্বাধিক বিবেচনা করে শেখাত যখন তার চিন্তা চেতনাকে সবকিছুর ঊর্ধ্বে নিয়ে গেছে, তখন অন্ধকার এক ছটাক আলোর রশি হয়ে সামনে আসে নতুন আর এক রহস্য, যার উদ্ঘাটন করা অতি আবশ্যক ছিল শেখায়াতের জন্য। অন্যদিকে জোড়া খুনের রিপোর্ট হাতে পেয়ে ডক্টর নিহাস শেখাতকে ল্যাবে ডেকে পাঠায়। ডক্টরের ফোন পেয়ে শেখাত সোজা ল্যাবে চলে যায় আর সেখানে এসে সব জানতে পারে। হ্যাঁ ডক্টর, বলুন রিপোর্টার লাশ কি বলে? হু ইজ দিস বাস্টার্ড? নাথিং রং। অফকোর্স, এইভাবে কেউ কিভাবে খুন করে? আমি সেটাই ভাবছি ডক্টর, সেটাই ভাবছি আমি। এতটা জঘন্যভাবে কেউ কাউকে এইভাবে কিভাবে খুন করে? ওহ মাই গড! আমার চিঠি দিয়ে খুনগুলো করে যাচ্ছে সে। আপনাকে তো তাহলে চ্যালেঞ্জ করে দিল।
অবশ্যই, সে বলেও দিয়েছে যে সে চ্যালেঞ্জ করেছে আমাকে। 2 দিন রেপ করার পর গত 2 দিন আগে খুন করা হয়েছে, আর ছেলেটাকে একই সময়ে মানে গত 2 দিন আগেই খুন করা হয়েছে। কতটা জঘন্য হতে পারে একে পেলে আমি। অফিসার, আর একটা কথা, হোয়াট? এদের প্রত্যেককে হাই ডোজের ড্রাগ দেওয়া হয়েছে, তারপর খুন করা হয়েছে। কে এইভাবে খুন করছে? কিসের স্বার্থেই বা খুনগুলো করছে? সেটাই তো বুঝতে পারছি না। কোনো সুস্থ মানুষ এইভাবে খুন করতে পারবে না। আর লাশগুলির কি বিকৃত অবস্থা করেছে সে। ওকে ডক্টর, আমি আছি। ওকে, নিজেকেও সাবধানে রাখবেন। আমার বেঁচে থাকা এখন অর্থহীন হয়ে যাচ্ছে। আমি তার চুলটা পর্যন্ত বাঁকা করতে পারছি না ডক্টর। আসছি। এই বলে শেখাত ল্যাব থেকে বেরিয়ে যায়, আর ডক্টর নিহাস এক হতাশার নিঃশ্বাস ছাড়ে। এদিকে ইদানিং ঝুম অনেক বেশি অবাধ্য হয়ে যাচ্ছে। শেখাতের কথা সে কানেই নেয় না। কেন নেয় না এটা সেই একমাত্র বলতে পারে। বিভিন্নভাবে সে শেখাতকে অ্যাভয়েড করে চলে। শেখাতের ধারে কাছে ঘেঁষে না আসে। শেখাত যদি বলে বাম, তাহলে সে করবে ডান। যদি বলে সোজা পথে হাঁটো, সে উল্টো পথে হাঁটবে। শেখাত তার অফিসে কাজ করছে, তখনই তার মোবাইলে ফোন আসে। ফোন রিসিভ করতেই তার মেজাজ তুঙ্গে উঠে যায়। হোয়াট? জি স্যার, এইমাত্র দেখলাম। হয় এ মরবে নয়তো আমায় মারবে। ওকে খেয়াল রাখো, আমি দেখছি কি করা যায়। লাইন কেটে শেখাত কিছুক্ষণ মাথায় হাত দিয়ে চেপে ধরে রাখে। এই মুহূর্তে তার ঝুমকে গলায় চাপ দিয়ে মেরে ফেলতে ইচ্ছা হচ্ছে। মেয়েটা কোনো কথা শুনে না তার। এখানে এতগুলো কাজ রেখে সে আবার ঝুমের কাছে অবধি পৌঁছাতে পারবে না। হয় কাজ অফ রাখতে হবে, নয় তাকে ছাড় দিতে হবে। ঝুমের উপর চরম মেজাজ খারাপ হচ্ছে তার। বারবার নিষেধ করার পরেও এই মেয়ে আজ একটা বিট করেই ছাড়বে সে। চুপচাপ গাড়ি নিয়ে অফিস থেকে বের হয়ে যায় শেখাত। আজকের জন্য সব কাজ অফ তার। আজ শুধু ঝুমকে সাহায্য করবে সে। গাড়ির স্পিড যতটুকু বাড়ানো যায় পুরোটা বাড়িয়ে দিয়েছে শেখাত। যতটা দ্রুত ঝুমের কাছে পৌঁছানো যায়, ঝুম তখন তার বান্ধবীদের সাথে কলেজের বাইরে ফুচকা খাওয়ায় ব্যস্ত। ঠিক ওই সময় শেখাত গিয়ে সেখানে উপস্থিত হয়। গাড়ি থেকে নেমে সোজা গিয়ে ঝুমের সামনে দাঁড়িয়ে ঝুমের হাত থেকে ফুচকার প্লেটটা এক টানের সাথে মাটিতে ফেলে দেয় সে। শেখাতের এমন কাণ্ড থেকে ঝুমের চোখ 1টা থেকে 4টা আর 2টা 8টা হয়ে যাওয়ার উপক্রম হয়। সেই সাথে ঝুমের সাথে থাকা তার বান্ধবীদের দশা আরো খারাপ হয়ে যায়, কারণ ওই মুহূর্তে শেখাত প্রচন্ড রকম রাগান্বিত অবস্থায় ছিল। এইসব দেখে ফুচকাওয়ালা বেচারাও ধিমড়ি খেয়ে যায়। তবে এইসবের মাঝে ঝুম অনেক বেশি লজ্জা পায় তার বান্ধবীদের সামনে। এখানে রীতিমতো তাকে ছোট করা হয়েছে বলে তার ধারণা। সবার সামনে শেখাত এইভাবে তাকে ছোট করবে তা ভাবেনি। রাগে দুঃখে দু চোখ বেয়ে তার পানি গড়িয়ে পড়ছে। তবে এই মুহূর্তে শেখাতের সেদিকে কোনো খেয়াল নেই। তার মেজাজ প্রচন্ড রকম খারাপ হয়ে আছে। আর ঝুম, সে একটা টু শব্দও করেনি। শেখাত পারছে না, এখানেই ঝুমকে ঠাটিয়ে চর বসিয়ে দেয়। শুধু পাবলিক প্লেস বলে বেঁচে গেছে সে। শেখাত ঝুমের দিকে তাকিয়ে বলে, ঘড়ি ধরা ঠিক 20 সেকেন্ড দিলাম, চুপচাপ গাড়িতে গিয়ে উঠবে তুমি। এই 20 সেকেন্ড ওভার, সাথে সাথে যদি আমার কথা নড়চড় হয় আমি তোমায় ডিরেক্ট শ্যুট করতে বাধ্য হবো। ঝুম, কথাটা মাথায় ঢুকিয়ে নাও তুমি। এই মুহূর্ত থেকে তোমার 20 সেকেন্ড শুরু হলো। শেখাতের কথায় পুরো থ হয়ে যায় ঝুম। সেই সাথে অবাক হয় বাকিরাও। বেচারা ফুচকাওয়ালাও ভয় পেয়ে যায়। শেখাতের কথায় ঝুম আর দেরি করেনি। সে চুপচাপ গাড়িতে গিয়ে বসে যায়। শেখাত পকেট থেকে 500 টাকা বের করে ফুচকাওয়ালাকে দিয়ে বলে, প্লেট আর পড়ে যাওয়া বাকি ফুচকাগুলোর দাম, সেই সাথে এদের ফুচকাগুলোর দাম দিয়ে গেলাম, রাখুন এটা। আর এই যে আলালের ঘরের দোলালিরা, চুপচাপ খেয়ে বাসায় যান। আর নেক্সট টাইম ঝুমকে নিজেদের এইসব ফুচকা পার্টিতে ইনভলভ করবেন না। এই বলে শেখাত চলে যায়। শেখাতের কথাগুলো শুনে বাকি মেয়েগুলো পুরো বেকুব হয়ে যায়। এসব কি বলে গেল সে? এ নিয়ে তাদের মাথায় হাত। আর তাদের এই অবস্থা দেখে ফুচকাওয়ালা বলে, মামা তাড়াতাড়ি খান, টক আর দিমুনি। ফুচকাওয়ালার কথা শুনে তাদের মধ্যে এক মেয়ে বলে, আরে রাখেন তো মামা আপনার টক। এই লোক এসে তো আমাদেরকে টক বানিয়ে দিয়ে চলে গেল। বেচারি ঝুমের সাথে যে এর কি এত শত্রুতা বুঝি না। আশ্চর্য রকম লোক একটা। অন্যদিকে গাড়িতে চুপ করে বসে আছে ঝুম। সেই সাথে শেখাতও দাঁতে দাঁত চেপে বসে আছে। ঝুমের এত পরিমাণ রাগ হয়েছে যে রাগের চোটে মস্তিষ্কের কোষগুলো ফেটে যাচ্ছে তার। সে শুধু হাতে হাত চেপে খিচে বসে আছে, কখন বাসায় যাবে আর কখন সে এইসবের জবাব চাইবে। আর শেখাত আজ সারাদিনের কাজকর্ম সব অফ রেখেছে। বাসায় পৌঁছানো পর্যন্ত নিজেকে ঠিক রাখছে সে।
আজকে বাসায় গিয়ে কেয়ামত করবে সে। জনমকার শিক্ষা দিবে আজ সে ঝুমকে। গাড়ির স্পিড পুরো হাই করে দেয় শেখাত। শেখাতের এই সব কার্যক্রম দেখে ঝুম গাড়িতেই চেঁচিয়ে বলে, আরও জোরে স্পিড বাড়ান, যাতে বাসায় যাওয়ার বদলে উপরে যেতে পারি। নাটক শুরু করে দিয়েছে আমার সাথে, নাটক করে এখন, নাটক। ঝুমের কথা শুনে শেখাতের মেজাজ এতটা খারাপ হয়ে যায় যে ঝুমের কথার সাথে সাথে সেও চিৎকার ওঠে। চুপ, একদম চুপ, বাসায় জায়গায়, তারপর দেখাচ্ছে আমি কি জিনিস, সে অবধি একটু অপেক্ষা করো শুধু তুমি। এই বলে আর একটা কথাও বলেনি শেখাত। ঝুমও আর কিছু বলেনি। গাড়ি এসে বাসার সামনে দাঁড়ায়। শেখাত ঝুমকে নিয়ে দরজার সামনে যেতেই দেখে ঘরের দরজায় তালা। এটা দেখে তার মেজাজ আরও খারাপ হয়ে যায়। দরজার পাশে থাকা ফুলের টপটায় এক লাথি মারে সে। তারপর মোবাইল বের করে তার মায়ের নম্বরে ফোন করে সে। হ্যালো, কোথায় তোমরা? দরজায় তালা কেন? আমরা তো তোর ছোট খালার বাসায় এসেছি। কেন, কিছু হয়েছে? তুই কি বাসায় এসেছিস নাকি? তোমরা কখন আসবে? বিকালে অথবা সন্ধ্যায় হবে। ঝুমের কাছে একটা চাবি আছে, ও এলে ওই চাবি দিয়ে ঢুকতে পারবি। কিন্তু তুই এখন বাসায় গেলে আমরা কি চলে আসব? আশা লাগবে না, থাকো, আমি একটা কাজে এসেছিলাম, চলে যাব কিছুক্ষণ পর। আচ্ছা। লাইন কেটে ঝুমের দিকে তাকিয়ে বলে, তালা খুলো দ্রুত। শেখাতের কথা শুনে ঝুম চাবি নিয়ে তালা খুলতে চায়, কিন্তু তালার হলে সে চাবি ইন করতে পারছে না। এত পরিমাণ হাত কাঁপছে তার এই কাঁপুনি দেখে শেখার চাবি কেড়ে নিয়ে নিজেই তালা খুলে ঝুমকে এক ধাক্কায় ঘরের ভেতর নিয়ে যায় আর তারপর দরজা আটকে দেয়। শেখাতের এমন আচরণ দেখে ঝুম হাতে থাকা ব্যাগটা সেখানেই ফেলে দিয়ে নিজের রুমে গিয়ে নিজের খাটে বসে পড়ে। মিনিট 2 পর শেখাত তার রুমে আসে। এসে ঝুমকে এক ঝটকায় দাঁড় করিয়ে ফেলে সে। আর ঝুমও তখন চেঁচানো শুরু করে, এই খবরদার, এইভাবে আমায় ধরবেন না। আমি আপনার কোনো কর্মচারী না যে এই রকম ব্যবহার করবেন। অনেক দিন যাবৎ সহ্য করেছি, আর না, বহুত হয়েছে। আজ আন্টি আঙ্কেল আসলে তাদের বলে আমি কাল বাসায় চলে যাব। গোষ্ঠী কিলাই পড়াশোনার আর পড়তে হবে না আমার। ঝুমের এমন কথা শুনে শেখাত তার রাগকে আর কন্ট্রোল করতে পারে না, আর রাগে বসে সে সেটাই করে ফেলে যেটা তার করা উচিত হয়নি। ঝুমের গালে ঠাটিয়ে এক চর বসিয়ে দেয় শেখাত, আর ঝুম চর খেয়ে বিছানায় গিয়ে বসে পড়ে। শেখাতের রাগ তখনও কমেনি। তার ইচ্ছা হচ্ছিল আরও কষে 2 থাপ্পড় ঝুমের গালে বসিয়ে দিতে, আর ঝুম কাঁদতে কাঁদতে আরও চেঁচামেচি করে, আপনি আমাকে মারলেন? কেন মারলেন আমাকে আপনি? আপনাকে এই সাহস কে দিয়েছে? হু আর ইউ? কেন মারলেন আমায়? কেন মারলেন বলেন, বলেন কেন মারলেন? এসব বলতে বলতে ঝুম শেখাতের কলার চেপে ধরে, আর শেখাত ঝুমের হাত দুটোকে নিজের আয়ত্তে আনার চেষ্টা চালাতে থাকে। এদিকে শেখাতের ফোনও একাধারে বাজতে থাকে। অনেকক্ষণ ধস্তাধস্তির পর একসময় শেখাত ঝুমের সাথে না পেরে ঝুমকে আঁকড়ে ধরে, নিজের বুকের মাঝে টেনে নিয়ে জড়িয়ে ধরে ঝুমকে। শেখাত যখন ঝুমকে জড়িয়ে ধরে তখন ঝুমের সব ছটফটানি কোথায় যেন পালিয়ে যায়। ঝুম যেন একদম চুপ হয়ে যায়, যেন তার সব কিছু শান্ত হয়ে যায়। কিছুটা সময় চুপ করে থেকে মাথা তুলে সরে যেতে চাইলে শেখাত ঝুমকে আরও আঁকড়ে ধরে। কি করে বুঝাই তোমাকে আমি ঝুম, কি করে বুঝাই যে তোমার সামনে বিপদ? আমি আর যাই করি না কেন, বা যাই কিছু ঘটে যাক না কেন, আমি তোমাকে হারাতে পারবো না। এটা কেন বুঝো না তুমি ঝুম, কেন বুঝো না? শেখাতের কথার আগা মাথা কিছুই ঝুমের মাথায় ঢুকছে না। শেখাত কি বলছে এসব? ঝুম তখন আর একটু নড়ে গিয়ে বলে, আমার দম আটকে আসছে, ছাড়ুন আমায়। শেখাওয়াত ঝুমের কথা শুনে ঝুমকে ছেড়ে দেয়, তারপর ঝুমকে বিছানায় বসিয়ে দেয়। তখনও ঝুমের চোখ বেয়ে পানি পড়ছে। শেখাওয়াত ঝুমের গালে নজর দেওয়ার দেখতে পায় 3টা আঙ্গুল উলে আছে ঝুমের গালে। জেদের বসে থাপ্পড়টা একটু জোরেই পড়ে যায় ঝুমের গালে। থাপ্পড়ের দাগটা একদম স্পষ্ট হয়ে আছে তার গালে। বিকেল অবধি যদি থাকে তাহলে তো ঝুমকে অনেক প্রশ্ন করবে তার বাবা মা। মেয়েটার প্রতি এখন খুব মায়া হচ্ছে তার। শেখাওয়াত আরও একটু কাছে যায় ঝুমের। শেখাওয়াতের এভাবে কাছে আসাটা ঝুমের কাছে একটু অদ্ভুত লাগে, কিন্তু আরও অদ্ভুত লাগে যখন ঝুমের গালে শেখাওয়াত চুমু দেয়। শেখাওয়াত চুমু দেওয়ার সাথে সাথে ঝুম যেন নড়ে ওঠে। একটু দূরে সরে যেতেই শেখাওয়াত আবার ঝুমকে নিজের কাছে টেনে নেয়। অন্যান্য সময় তো নিজেই আসতে কাছে, হুট করে কি হলো? আমি তো খারাপ মেয়ে, রুচিহীন মানুষ, আমি নিজেই তো সরে গিয়েছি। আপনি কেন আসলেন আবার? কখন যে ভালোবেসে ফেলেছি সেটা কি বোঝো না তুমি? শেখাতের এমন কথায় ঝুম থ হয়ে যায়। ভালোবাসে সে, তাও ঝুমকে। একথা শুনে ঝুমের যেন মাথা ঘুরে ওঠে। ঝুম যেন অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে শেখায়াতের দিকে।
আর শেখাত তখন ঝুমের চোখের পানিগুলো মুছে দেয় আর বলে, হ্যাঁ ভালোবাসি তোমাকে। আমি তো অবাক হওয়ার মতো কিছু নেই। আগে তোমার ভালোবাসায় বিরক্ত হতাম, কিন্তু যখন থেকে তুমি আমি বিরক্ত করা ছেড়ে দিয়েছো তখন থেকে আমি তোমায় ভালোবেসে ফেলেছি। শেখাতের কথাগুলো শুনে যেন ঝুমের কান থেকে ধোঁয়া বের হচ্ছে। কি বলে আজ শেখাত? ঝুম তখন বলে ওঠে, থাক থাক, আর ভালোবাসি বলে ভোলাতে হবে না। আমি সবটাই বুঝি। শ্যুট করে দিব, মেরে ফেলবো। আবার থাপ্পড়ও দেয়, সে কিনা আবার ভালোবাসে। সে ভালোবাসতে পারে না, সে শুধু ভালোবাসে তার কাজকে, আর কিছুই না। ঝুমের কথা শুনে মুচকি হেসে দেয় শেখাত। তবে সেটা ছিল ক্ষণিকের হাসি। শেখাত তখনই হাসি থামিয়ে ঝুমকে নিজের দিয়ে ঘুরিয়ে বসার আর বলে, ঝুম এইদিকে দেখো, কিছু কথা বলে শোনো। আমি বলতে চাইনি তবুও বলি, শহরে একের পর এক খুন হয়ে যাচ্ছে ঝুম, কিন্তু আমি এখনো খুনি অবধি পৌঁছতে পারছি না। শেখাতের মুখে খুনের কথা শুনে ঝুমের বুকটা কেঁপে ওঠে, কারণ এর আগে এসব খুন খারাপই সে শুনেনি। খুব কৌতূহল নিয়ে ঝুমের মুখ থেকে বেরিয়ে যায়, খুন? এইবার শেখাত পুরো বিষয়টা ঝুমকে খুলে বলে। হ্যাঁ খুন, যার মধ্যে তোমার কলেজের স্টুডেন্টই বেশি। কি? হ্যাঁ ঝুম, কেন এই খুন, কিসের জন্য এই খুন একটু হলেও ধরতে পেরেছি, কিন্তু খুনি অবধি পৌঁছাতে পারছি না এখন পর্যন্ত। কিসের জন্য এত খুন? বাংলা বিভাগের 2য় বর্ষের ছাত্র কায়সার মাহমুদকে চিনো? না, আমার ডিপার্টমেন্টে তো আলাদা, আর আমি তো ফাইনাল ইয়ার। ছেলেটাকে জঘন্যভাবে খুন করা হয়েছে, অথচ তোমাদের কলেজের প্রিন্সিপাল এসব কিছুই গায়ে লাগাচ্ছেন না। ওয়েট, কায়সার যদি খুন হয় অবশ্যই কলেজে জানানো হতো। শুধু কায়সার না ঝুম, 1ম বর্ষের এবং 2য় বর্ষের মিলে স্টুডেন্টগুলো খুন হয়েছে। কি? হ্যাঁ, তাই তো আমায় তোমায় নিয়ে ভয় ঝুম। আমাদের কলেজের স্টুডেন্ট খুন হচ্ছে, অথচ পুরো কলেজ এমনভাবে আছে যেন কিছুই হয়নি। প্রিন্সিপাল নন্দন কুমার দাস সে সব জানে, কিন্তু কোঅপারেট করছে না সে আমার সাথে। আপনি কি কোনো হদিশ পাচ্ছেন না খুনের? তুমি জানো ঝুম, যে খুন করেছে সে আমায় চিরকুট দিয়ে যাচ্ছে। কি? কিসের চিরকুট? হ্যাঁ, প্রথম 6টা লাশের পর সে টের পেয়েছে আমি তাকে খুঁজছি, আর সেও খুব সূক্ষ্মভাবে খুন করছে। আমি চ্যালেঞ্জ করেছে যাতে তাকে আমি ধরে দেখাই। শেখাতের কথাগুলো ঝুম খুব মনোযোগ দিয়ে শুনে, তারপর কিছুক্ষণ চুপ থেকে ঝুম বলে, ওয়েট, সে আপনাকে চিরকুট দেয়? হ্যাঁ, লাশের সাথে। তার মানে সে আপনাকে অবজার্ভ করছে? এটা ডক্টর নিহাসও বলেছে। ডক্টর নিহাস? ফরেন্সিক ল্যাবের ডক্টর এসব বডিসের নিজেই তদন্ত করছে। ওকে, খুনি যেহেতু চিরকুট দেয় তবে সে আপনাকে চেনে, আর খুনের মধ্যে বেশিরভাগই যদি কলেজের স্টুডেন্ট হয় তবে খুনি কলেজেই আছে। ঝুমের কথায় শেখাতের মাথায় যেন বাজ পড়ে। শেখাত ভাবতেই পারছে না এটা ঝুম বলছে। ওর মাথায় হুট করে এই ভাবনাটা চলে এলো যা এতদিনে শেখাতের মাথায় আসেনি। হোয়াট? ইয়েস, খুনি কলেজেই আছে। এক কাজ করতে পারবেন? কি? চিরকুটের লেখাগুলো কি হাতে কলমে লেখা নাকি প্রিন্টেড? হাতে কলমে। দ্যাটস গ্রেট। আমি লেখাগুলো দেখতে চাই, কারণ আমার ডিপার্টমেন্টে প্রায় অনেকের হাতের লেখা আমি দেখেছি, বুঝতে পারবো আমি। আর ইউ শিওর? অফকোর্স। ঝুমের কথাগুলো শুনে আর ঝুমের নলেজ দেখে শেখাতের মাথায় অন্য চিন্তা চলে আসে। ঝুমকে আরও কিছু বললে হয়তো ঝুম আরও কিছু বলতে পারে, কারণ ঝুমের প্রখর বুদ্ধি এতক্ষণে ধরে ফেলেছে সে। সেই বিশ্বাস থেকেই ঝুমকে আরও কিছু বলে শেখাত। ঝুম, হ্যাঁ। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দিস কেস। হোয়াট? লাশগুলো থেকে কিছু কিছু অংশ মিসিং। যেমন? হাতের কোনোই অবধি থাকে না, পায়ের গোড়ালি পর্যন্ত থাকে না, চোখ তুলে নেওয়া হয়, আর সব থেকে আশ্চর্য জিনিস, মাথার মগজ তুলে নেওয়া হয়। এ তো দেখি সাইকো। হ্যাঁ, মেয়েগুলোকে আগে রেপ করা হয়, তারপর খুন করা হয়। আচ্ছা, কিছুক্ষণ আগে বললেন যে একটা খারাপ ধারণা করতে পেরেছেন যে কেন খুনগুলো হয়, ওটা কি আমায় বলা যাবে? শেখাত একটু ভালো করেই নজর করে ঝুমের দিকে। কিছুক্ষণ আগে যে মেয়েটা এত রেগেছিল, থাপ্পড় খেয়ে কান্নাকাটি করলো, আর এখন সেই মেয়েই সবকিছু জানতে চায়। ঝুমের মাঝে অনেকটা বাচ্চা স্বভাব লুকায়িত, কিন্তু সে নিজেকে অনেকটা বড় ভাবে, অ্যাডাল্ট ভাবে। শেখাত মুস্কি হেসে ঝুমের কাছে গিয়ে দাঁড়ায়, তারপর ঝুমের দুগালে আলতো করে ধরে বলে, ব্যথা পেয়েছো তাই না? ব্যথা পাওয়ার জন্যই তো দিলেন। সরি, আসলে তোমায় নিয়ে ভয় হয় আমার প্রচুর। পাছে আমায় না খুন করে ফেলে সেই ভয়। ঝুমের কথা শুনে শেখাতের ভেতরটা কুকড়ে যায়। মুহূর্তের মাঝেই ঝুমকে জড়িয়ে নেয় শেখাত। এসব বলো না ঝুম, লাশগুলো এতটাই বিভৎস রকমের যেখানে তোমাকে কল্পনা করলেও আমার গলা অবধি আটকে যায়। রুচিহীন নারীর জন্য এতটা চিন্তা? এই নারীটা ছাড়া আমার যে আর এক মুহূর্ত চলে না। ভালোবাসেন আমায়? এখনো মুখে বলতে হবে? কাজে বুঝো না তুমি?
তুমি তো এতটা বোকা নও ঝুম। আমি বোকা, বড্ড বোকা। বোকা না হলে কি আর এই কাজ পাগল পুরুষকে মনে ধরে আমার? এরই মাঝে শেখাতের ফোনটা আবারও বেজে ওঠে। শেখাত ফোন হাতে নিতেই লাইন কেটে যায়। লক্ষ্য করে দেখে ফোনে প্রায় 10 মিসড কল উঠে আছে। তার মানে ফোনটা আরও আগে থেকে বেজে যাচ্ছিল। শেখাত ঝুমকে নিয়ে ব্যস্ত ছিল, তাই সে এদিকে খেয়াল করেনি। মডেল থানার ইন্সপেক্টর জাকিরের ফোন। শেখাত পাল্টা ফোন করতে করতে ঝুমকে হাতে ইশারা দিয়ে চুপ থাকতে বলে, আর এদিকে জাকিরও ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার। হোয়াট? শেখাত। শেখাতের এমন আচরণ দেখে ঝুম নিজেও ভড়কে যায়। এতক্ষণ তো ভালোই ছিল, কিন্তু হলো কি এখন? ঝুম কাছে গিয়ে দাঁড়াতে শেখাত ঝুমকে আঁকড়ে ধরে। ঝুম প্রশ্ন করতে বাধ্য হয়। কি হয়েছে শেখাত? ঝুমের প্রশ্নে ঝুমকে আরো আঁকড়ে শেখাত। উত্তরে সে বলে, পারলাম না আর একটা প্রাণ বাঁচাতে আমি ঝুম। মানে কাকে বাঁচাতে পারেননি? ঝুম, আমাকে বের হতে হবে, তুমি দরজা খুলবে না। দাঁড়ান, এই যে শুনুন। শেখাত আর 1 মিনিটও দাঁড়ায়নি সেখানে, সোজা বাসা থেকে বেরিয়ে যায় সে। শেখাত বের হওয়ার পরপরই ঝুম দরজা আটকে দেয়। দুপুর 3টা, স্থান মুক্তিনগর মডেল থানার পেছনে। শেখাত স্পটে পৌঁছে গিয়ে দেখে 50 কেজির প্লাস্টিকের একটা বস্তা পড়ে আছে। সাদা বস্তাটা লাল হয়ে আছে রক্তে। শেখাতকে দেখে ইন্সপেক্টর জাকির এগিয়ে আসেন আর বলেন, স্যার, আজকে সকাল 12টার দিকে একটা মিসিং কমপ্লেন আসে থানায়, আর এখন সেই বস্তা। থানার কাছে বস্তা রেখে যায় আর কেউ দেখেইনি। কি করেন আপনারা? স্যার, থানার সামনে হলে কথা ছিল, কিন্তু এটা সম্পূর্ণ উল্টো দিকে। বস্তা কি দেখেছে? স্যার, এই লোক দেখেছে এবং দেখে এসেই থানায় জানিয়েছে। ইন্সপেক্টর জাকির এই লোক বলে একজন লোকের দিকে ইশারা করে। শেখাত লোকটার দিকে তাকায়। লোকটাকে দেখে মনে হচ্ছিল ততটা চালাক চতুর না। শেখাত লোকটা সম্পর্কে জানতে চাইলে ইন্সপেক্টর জাকির হোসেন লোকটার একটা চায়ের দোকান আছে থানার সামনে। মূলত এই দিকের মানুষজন তার চায়ের দোকানেই বসেন, আর থানাতেও চা দেয় তিনি। জাকির বলার পরে শেখাত লোকটাকে প্রশ্ন করে, আপনার তো দোকান তো থানার সামনে, তাই না? জি স্যার। তো আপনি এখান দিয়ে আসলেন কেন? স্যার, আমার বাসা তো ওই দিকে দিয়া যায়, আমি এই পথে আইসা যাইয়া কি করি স্যার? ও আচ্ছা। কথার মাঝে ইন্সপেক্টর জাকির এগিয়ে এসে বলেন, স্যার, উনি নিরীহ মানুষ, দিনে এনে দিনে খায়, আর অনেকটা বোকা স্বভাবের। এই স্বভাবের মাথায় নাটানা ভালো মনে হয়। ওকে ছেড়ে দিন, তাহলে আর এটা খেলার ব্যবস্থা করুন। ওকে স্যার। বস্তা খোলার ব্যবস্থা করা হয়, আর এদিকে শেখাত আজকের মিসিং কমপ্লেনটা চেক করে। মিসিং কমপ্লেনে যার নামটা ছিল তা দেখে শেখাত আঁতকে ওঠে। শেখাত একবার বস্তার দিকে তাকায়, আবার ডায়েরির দিকে তাকায় যেখানে নামটা লেখা ছিল। বস্তা খোলার পর দুজন কর্মকর্তার মধ্যে একজন কর্মকর্তা চেঁচিয়ে উঠে আল্লাহরে বলে। তার চেঁচানো শুনে শেখাত আর ইন্সপেক্টর জাকির বস্তার দিকে এগিয়ে যায়। এগিয়ে গিয়ে পরিস্থিতি দেখার সাথে সাথে ইন্সপেক্টর জাকির নিজের চোখ বন্ধ করে। ও মাই গড উচ্চারণ করে ওঠেন। শেখাত যেন একদম স্তব্ধ হয়ে আছেন এইসব দেখে। আর একটা লাশ, বিভৎস লাশ, একটা মেয়ের লাশ। শেখাত হতাশ, খুব হতাশ। চাকরি জীবনের সব থেকে খারাপ যাচ্ছে তার এই দিনগুলো। নিজেকে খুব অকৃতকার্য মনে হচ্ছে। তার চোখের সামনে দিয়ে এত এত খুন হচ্ছে, এত এত তাজা প্রাণ নীরবে শেষ হয়ে যাচ্ছে, অথচ সে কিছুই করতে পারছে না। শেখাত লক্ষ্য করে লাশটার দিকে। এইবারের লাশটাও আগের লাশগুলোর মতো উলঙ্গ, পুরো বডিটা ফালা ফালা করে কাটা। চোখ নেই, নাক নেই, কান নেই, স্তন উধাও, গলা থেকে নাভি পর্যন্ত শুধু কাটা ছেঁড়া। সব থেকে বিশ্রী ব্যাপার হচ্ছে নাভি থেকে আর একটু নিচের প্রাইভেট অংশটা এমনভাবে জখম করা যা দেখলেও সবাই আঁতকে উঠবে। মনে হচ্ছিল মেয়েটা কোনো এক পশুর সামনে পড়েছিল, আর সেই পশুটা তাকে ভক্ষণ করেছে এইভাবে। চোখে পানি এসে যায় শেখাতের। শেখাতের হাতে থাকা মিসিং ডায়েরিতে নজর দেয় সে। সেখানে লেখা ছিল কোচিংয়ে গিয়েই মিসিং হয়, আর এখানে লাশের সাথে ব্যাগ পাওয়া যায়। শেখাত সবার আগে ব্যাগ চেক করে। ব্যাগে বাংলা ডিপার্টমেন্টের 2টা বই রাখা আছে, 2টা খাতা, আর সেই সাথে কলেজ আইডি কার্ড, যাতে নাম, শ্রেণী, ক্লাস সব লেখা আছে। শেখাত যে ভয়টা পেয়েছিল আজ তা হলো। শেখাত হাফিজকে ফোন করে। 20 মিনিটের মধ্যে হাফিজ স্পটে পৌঁছে যায়। হাফিজকে দেখে শেখাত কলেজ আইডি কার্ডটা তাকে দেয়। কলেজ আইডি কার্ড দেখে হাফিজের মাথায় আকাশ ভেঙে পড়ে। সাথে সাথে সে শেখাতের দিকে তাকায় আর বলে, স্যার,
এত কিছু করেও বাঁচাতে পারলাম না। স্যার এটা কি করে সম্ভব হলো? বুঝতে পারছি না আমি কিভাবে কি হয়ে গেল। গতকালও তো আমি এত কিছুর পরও কিভাবে হয় এটা স্যার? আমার মাথায় কিছু আসছে না স্যার। এমন সময় ইন্সপেক্টর জাকির শেখাতকে ডাক দেয় আর বলে, স্যার লাশের শরীরটা পাওয়া গেছে। শেখাত নজর করে দেখে কালার পেপারের একটা খাম যা রক্তে ভেজা। শেখাত খামটা হাতে নিয়ে খুলতেই হলুদ রঙের একটা চিরকুট পায় যার অর্ধেকাংশে রক্ত লেগে আছে। শেখাত চিরকুটটা খুলে নিজের চোখের সামনে মেলে ধরে। চিরকুটে লেখা ছিল, শ্রদ্ধেয় অফিসার, তোমার সাথে আমার বনে না তাই বলে কি প্রেম দেব না? তা কি করে হয়? যাক, এত কিছু করে প্রোটেক্ট করলে আজ সে আমার ভক্ষণের শিকার। একে পাওয়ার তেমন কিছু পায়নি, তবুও যতটা পেরেছি খেয়েছে। বাকিটা তোমার রিটার্ন গিফট। কিছু করতে পারবে না তুমি অফিসার। এক এক করে এইভাবেই শেষ হবে সবাই। তুমি কিছুই করতে পারবে না। আমায় খুঁজে বের করো অফিসার, খুঁজে বের করো আমায়। শাখাওয়াত পুরো চিরকুটটা পড়ে। পড়ার পর শাখাওয়াতের মুখ থেকে একটা শব্দই বের হয়, ঝুম